বাংলাদেশ বিষয়াবলীর সংবিধান ও প্রশাসনিক কাঠামো সংক্রান্ত এই ক্লাসটিতে আমি ফারহান সাকিব আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসটিতে আমরা শিখব বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, স্থানীয় সরকার ব্যবস্থাপনা, বাংলাদেশের সংবিধান, সংবিধান সংশোধনী এবং বাংলাদেশের বিভিন্ন বিভাগ ও জেলা পরিচিতি সম্পর্কে। আসুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কিত কিছু বেসিক তথ্য জানব। বাংলাদেশে যে ধরনের রাজনৈতিক দল ব্যবস্থা প্রচলিত তাকে বলা হয় বহুদলীয় ব্যবস্থা। তার মানে এইখানে অনেকগুলো দল একসাথে রাজনীতি করতে পারে। প্রায় সময় আমরা নির্বাচনে দেখি যে বিভিন্ন দলগুলো একত্রে জোটবদ্ধ হয়েও নির্বাচনে অংশগ্রহণ করে। তার পাশাপাশি কখনো কখনো তারা আলাদা আলাদা ভাবেও তাদের কার্যক্রম পরিচালনা করে। তার মানে যে সকল দেশের রাজনৈতিক ব্যবস্থা এমন যে সেখানে একটি মাত্র রাজনৈতিক দল রাজনীতি করতে পারে, যেমনটি কিনা আমরা দেখি উত্তর কোরিয়ায়, সেই ধরনের রাজনৈতিক ব্যবস্থাকে বলা হয় একদলীয়। আর যে সকল রাজনৈতিক ব্যবস্থায় একের অধিক দল রাজনীতি করতে পারে সেই ধরনের রাজনৈতিক ব্যবস্থাকে আমরা বলে থাকি বহুদলীয়। তারপর বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪১টি। বাংলাদেশের বর্তমান সরকার ব্যবস্থায় সরকার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য নির্বাচনে প্রত্যক্ষ ভোট ব্যবহার করা হয়, অর্থাৎ প্রত্যেক নাগরিক তার নাগরিকত্বের অধিকার স্বরূপ একটি করে ভোট দিতে পারে। সেটিকেই বলা হচ্ছে প্রত্যক্ষ ভোট। বাংলাদেশের সংবিধানের ১১ নং অনুচ্ছেদে বলা হয়েছে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার কথা। আর আমরা যে ব্যাপারটি বুঝতে পারলাম যে বাংলাদেশের রাজনৈতিক অবস্থাটি হচ্ছে এরকম যে ক্ষমতার উৎসের দিক দিয়ে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। আর ক্ষমতা কেন্দ্রিক ভাবে বাংলাদেশের সরকার প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি। কিন্তু এখানে তো একটা কনফিউশন হলো, বাংলাদেশের সরকার প্রধান কি প্রধানমন্ত্রী হবেন নাকি রাষ্ট্রপতি হবেন? আমরা যদি আইনগুলো দেখি তাহলে দেখব আইনগুলোতে রাষ্ট্রপতির অনুমোদন লাগে। তবে রাষ্ট্রপতি যদি কোনো কারণে কোনো আইন অনুমোদন নাও করেন কিংবা আইন সংশোধনী কিংবা আইন প্রণয়নের বিলে সাইন নাও করেন, পরবর্তীতে সেটি সংসদীয় কমিটির মাধ্যমে পাশ হয়ে যেতে পারে। তার মানে বোঝাই যাচ্ছে যে আমাদের দেশের রাষ্ট্রপতি আসলে সর্বাধিনায়ক, অন্তত ক্ষমতার দিক দিয়ে নন। সংবিধানের ১১ নং অনুচ্ছেদ নিয়ে কথা বলছিলাম। ১১ নং অনুচ্ছেদে বলা আছে, প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র, যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকিবে, মানব সত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হইবে এবং প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হইবে। অর্থাৎ একেবারে সাংবিধানিক ভাষায় আপনাদের জন্য ব্যাপারটা তুলে ধরলাম। তবে উল্লেখ্য যে ১৯৭৫ সালে ১১ নং অনুচ্ছেদ সংশোধন করা হয়। সংশোধিত রূপটি হচ্ছে এরকম: প্রজাতন্ত্র হইবে এমন একটি গণতন্ত্র, যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকিবে, মানব সত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হইবে। এই সংশোধনীর মাধ্যমে সংসদীয় ব্যবস্থা বিলুপ্ত করে রাষ্ট্রপতি শাসিত এবং একদলীয় সরকার ব্যবস্থা চালু করা হয়। পরবর্তীতে ১৯৯১ সালে দ্বাদশ সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হইবে, এই অংশটি যুক্ত করা হয় এবং সংসদীয় পদ্ধতির সরকার পুনরায় চালু করা হয়। আশা করি এতটুকু অংশ আমাদের কাছে পরিষ্কার। তারপর এখন আমরা জেনে নেব বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থাপনা সম্পর্কে। আমরা জানি বাংলাদেশের সরকার পদ্ধতি হচ্ছে এক কেন্দ্রিক। তবে আরো এক ধরনের সরকার ব্যবস্থা রয়েছে, যেটাকে বলা হয় যুক্তরাষ্ট্রীয়, এবং সেখানে ক্ষমতার বন্টনটা এক কেন্দ্রিক হয় না, অর্থাৎ একটি মাত্র কেন্দ্র থেকে সবকিছু শাসিত হয় না। একাধিক অঞ্চল বা প্রদেশ মিলে একটি যুক্তরাষ্ট্র সেখানে গঠিত হয়। কেন্দ্র ও প্রদেশ ভিত্তিক ক্ষমতা বন্টন করা থাকে, যেমন ভারত যুক্তরাষ্ট্র।
এখন আমরা খুব সংক্ষেপে জেনে নিব স্থানীয় সরকারের ইতিহাস। 1870 সালে বাংলার গ্রাম পর্যায়ে ঔপনিবেশিক শাসকদের দ্বারা স্থানীয় সরকার প্রতিষ্ঠা চালু করা হয়। এটি তারা করেছিল তাদের প্রশাসনিক নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক ও রাজনৈতিক বিবেচনার ভিত্তিতে। 1885 সালে ইউনিয়ন কমিটিগুলো গ্রাম পর্যায়ে উপবিভাগীয় স্তরে স্থানীয় বোর্ড এবং জেলা স্তরে জেলা বোর্ড বেঙ্গল লোকাল সেলফ গভর্নমেন্ট অ্যাক্ট আইনের দ্বারা গঠিত হয়। এই সংস্থাগুলির সদস্যগণ মনোনীত এবং নির্বাচিত উভয়ই হতেন। স্থানীয় সংস্থাগুলোর কোনো স্বায়ত্তশাসন ছিল না, যদিও পাকিস্তানি আমলেও একই চিত্র ছিল। স্থানীয় সংস্থাগুলোর নাম পরিবর্তন করা হলেও কার্যত স্বায়ত্তশাসন বৃদ্ধি পেয়েছে খুব সামান্যই। তার মানে আমরা যে ইতিহাস জানলাম সেখান থেকে আমরা দেখতে পারলাম যে বাংলাদেশের সরকার পদ্ধতি বর্তমানে এক কেন্দ্রিক, এটি কোনো যুক্তরাষ্ট্রীয় সরকার পদ্ধতি নয়। এবং দ্বিতীয়ত, এখানে যে স্থানীয় শাসন অর্ডিন্যান্সটি জারি হয়েছিল সেটি জারি হয়েছিল 1976 সালে। এখন আমরা দেখি বাংলাদেশের স্থানীয় সরকারের দুইটি রূপ সম্পর্কে। এক, স্থানীয় সরকার, আর দুই, স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার। আচ্ছা, প্রথমে তাহলে আমরা বোঝার চেষ্টা করি যে স্থানীয় সরকার জিনিসটা কি। স্থানীয় সরকার বলতে আমরা বুঝাই বিভাগীয় পর্যায়ে কিংবা জেলা পর্যায়ে সরকার। তার মানে তার সাথে আসলে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের পার্থক্যটা কোন জায়গায়, যেখানে কিনা উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশনের কথা বলা হচ্ছে। খুবই সহজ। স্থানীয় সরকার ব্যবস্থায় কারা সকল কিছু নিয়ন্ত্রণ করবেন সেটি নির্ধারিত হয় সরকার কর্তৃক। অর্থাৎ একটি বিভাগের দায়িত্বে যিনি থাকেন তাকে আমরা কমিশনার হিসেবে চিনি। একটি বিভাগের কমিশনার কে হবেন এটি সরকার একজন সরকারি কর্মকর্তার দায়িত্ব, অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে নির্ধারণ করেন। তিনি সেখানে সিলেক্টেড হন, ইলেক্টেড নন। অর্থাৎ বিভাগীয় পর্যায়ের কমিশনার কিংবা জেলা পর্যায়ের প্রধান, ডিসি অর্থাৎ ডেপুটি কমিশনার, তারা সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন। তাদের নির্বাচিত হয়ে একটি বিভাগ কিংবা একটি জেলার প্রধানের দায়িত্ব নিতে হয় না। আশা করি স্থানীয় সরকারের সাথে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের মূল পার্থক্যের জায়গাটা পরিষ্কার। সেটা হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থায় যারা দায়িত্ব পালন করেন তারা আসলে সিলেক্টেড থাকেন, ইলেক্টেড নন। অর্থাৎ তারা নির্বাচিত হয়ে সেখানে ক্ষমতা অধিগ্রহণ করেন না। অপরদিকে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের ক্ষেত্রে আমরা দেখি উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশনে সবাইকেই নির্বাচিত হয়ে ক্ষমতাটি অর্জন করতে হয়। আশা করি দুটি ব্যাপারই পরিষ্কার। এখন একটা ছোট্ট কনফিউশনের কথা বলি। আমরা অনেক সময় ডিসি বলতে ডিস্ট্রিক্ট কমিশনার বলে ভুল করি। আসলে ব্যাপারটা হচ্ছে বিভাগের যিনি প্রধান তিনি হচ্ছেন কমিশনার এবং তার অধীনস্থ যারা এক একটি জেলার প্রধান তারা হচ্ছেন ডেপুটি কমিশনার। তারা কিন্তু ডিস্ট্রিক্ট কমিশনার নন। আশা করি এই ব্যাপারটি নিয়ে আমাদের আর ভুল হবে না। তারপর এরপর আমরা বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থাপনার আরো কিছু তথ্য জানব। বাংলাদেশে স্থানীয় পর্যায়ে ক্ষুদ্রতম স্বায়ত্তশাসিত প্রশাসনিক কাঠামো হচ্ছে ইউনিয়ন পরিষদ। এটি কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। থানার পরিবর্তে উপজেলা এই নামকরণ করা হয় 1983 সালের 14 মার্চ। তারপর উপজেলা পরিষদ বাতিল ঘোষণা করা হয় 1991 সালের 23 নভেম্বর। 1991 সালে নির্বাচিত বিএনপি সরকার ক্ষমতায় আসার পর স্থানীয় সরকার, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন পুনর্গঠন অধ্যাদেশ 1991 দ্বারা উপজেলা ব্যবস্থাটি তুলে নেওয়া হয়। ব্যবস্থাটি বিলুপ্ত হওয়ার আগেও উপজেলা পরিষদের জাতীয় সংসদের সদস্যদের ভূমিকা এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচিত চেয়ারম্যানদের মধ্যকার সম্পর্ক নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল। তার মানে সেখানে ক্ষমতার যে সমন্বয়টি সে সমন্বয়টির একটি অভাব পরিলক্ষিত হয়েছিল। 1998 সালে জাতীয় সংসদে উপজেলা পরিষদ আইন পাশ করা হয়।
কিন্তু উপজেলা পরিষদের কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। 2008 সালে তত্ত্বাবধায়ক সরকার উপজেলা পরিষদ আইন 1998 বাতিল করে স্থানীয় সরকার অধ্যাদেশ 2008 জারি করে। ক্ষমতা গ্রহণের সাথে সাথে বর্তমান মহাজোট সরকার 2009 সালের জানুয়ারি মাসে সমগ্র দেশব্যাপী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত করে। জাতীয় সংসদ তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক জারিকৃত স্থানীয় সরকার অধ্যাদেশ 2008 নির্দিষ্ট সময়ের মধ্যে জাতীয় সংসদে উপস্থাপিত ও অনুমোদন না হওয়ায় তা বাতিল করে দেয়। পরবর্তীতে বর্তমান জাতীয় সংসদ কর্তৃক উপজেলা পরিষদ, যেটি কিনা রহিত অধ্যাদেশ পুনঃপ্রচলন ও সংশোধনী আইন 2009 এর মাধ্যমে পুনঃপ্রচলন করা হয়। বর্তমানে এই আইন অনুযায়ী উপজেলা পরিষদগুলো পরিচালিত হচ্ছে। আশা করি এই কনটেক্সটগুলো আমাদের কাছে পরিষ্কার। এখন আমরা দেখি যে ইউনিয়ন পরিষদ কতজনকে নিয়ে গঠিত হয়। ইউনিয়ন পরিষদ 13 জন সদস্য নিয়ে গঠিত হয়। তার মধ্যে 3 জন থাকেন নির্বাচিত নারী সদস্য, 9টি ওয়ার্ডে 9 জন সদস্য থাকেন এবং 1 জন চেয়ারম্যান থাকেন। অর্থাৎ 9 + 1 10, 10 + 3 13। ইউনিয়ন পরিষদ 13 জন সদস্য নিয়ে গঠিত হয়। উপজেলা ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হয় 1998 সালের 3 ডিসেম্বর। আশা করি এই তথ্যগুলো আমাদের কাছে পরিষ্কার। তারপর এখন আমরা জানব বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দলিলের কথা, সেটি হচ্ছে বাংলাদেশের সংবিধান। আসুন জেনে নেওয়া যাক। রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী কর্তৃক গণপরিষদ আদেশ জারি করা হয় 1972 সালের 23 মার্চ। তখন এই গণপরিষদের সদস্য সংখ্যা ছিল 403 জন। 1972 সালের যে অধ্যাদেশ জারি করা হয়েছে তাতে বলা হয়েছে 1970 সালের নির্বাচনে জাতীয় এবং প্রাদেশিক পরিষদের নির্বাচিত 469-এর, অর্থাৎ জাতীয় পরিষদে 169 জন এবং প্রাদেশিক পরিষদে 300 জন, এদের মধ্যে মোট 403 জনকে নিয়ে গণপরিষদ গঠন করা হবে। 403 জন সদস্যের মধ্যে 400 জন সদস্যই ছিলেন আওয়ামী লীগের এবং 1 জন ছিলেন ন্যাপের, আর 2 জন ছিলেন নির্দলীয়। গণপরিষদের প্রথম অধিবেশন বসে 1972 সালের 10 এপ্রিল। অধিবেশনের সভাপতি ছিলেন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। প্রথম অধিবেশনের শুরুতে শাহ আব্দুল হামিদ স্পিকার ও মোহাম্মদ উল্লাহ ডেপুটি স্পিকার নির্বাচিত হন এবং তারাই প্রথম অধিবেশনের স্পিকার এবং ডেপুটি স্পিকার ছিলেন। এরপর আমরা বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ দলিল অর্থাৎ বাংলাদেশের সংবিধান রচনা সংক্রান্ত কিছু তথ্য জানব। খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করা হয় 1972 সালের 12 অক্টোবর এবং সেটি গৃহীত হয় 4 নভেম্বর 1972 সালে। এই যে সংবিধানটি, সেই সংবিধানের খসড়া বা ড্রাফট এর পাণ্ডুলিপি হাতে লেখেন AKM আব্দুর রউফ। কি নাম? AKM আব্দুর রউফ। তিনি খসড়া সংবিধানের পাণ্ডুলিপিটি হাতে লেখেন। খসড়া সংবিধানের অলংকরণ ও ডিজাইনের মূল তত্ত্বাবধায়ক বিখ্যাত শিল্পাচার্য জয়নুল আবেদিন। খসড়া সংবিধানের অঙ্গসজ্জা করেন শিল্পী হাশেম খান। পরবর্তীতে গণপরিষদ ভেঙে দেওয়া হয় 1972 সালের 16 ডিসেম্বর, অর্থাৎ বাংলাদেশ 16 ডিসেম্বর 1971 সালে বিজয় অর্জন করার পরে 1 বছরের মাথায় গণপরিষদটি ভেঙে দেওয়া হয়। তারপর সংবিধান রচনা কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর কামাল হোসেন, একমাত্র বিরোধী দলীয় নেতা ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত এবং একমাত্র নারী সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু। তারপর এখন আমরা বাংলাদেশের সংবিধানের উল্লেখযোগ্য কিছু অনুচ্ছেদ সম্পর্কে জানব, যে অনুচ্ছেদগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেকবার এসেছে। আমরা চেষ্টা করব এই অনুচ্ছেদগুলোর হুবহু যে নামটা সংবিধানে রয়েছে সেই নামটাই মনে রাখার। শুরু করা যাক তাহলে।
সংবিধানের 1 নং অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্রের কথা। 2 নং অনুচ্ছেদে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানার কথা বলা হয়েছে। 2 এর ক নং অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্রধর্মের কথা। আমরা সবাই জানি বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের যে সংবিধান সেখানে 4টা মূল স্তম্ভ রয়েছে, তার একটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। তাহলে অবশ্যই এই প্রশ্নটা আমাদের মাথায় আসা স্বাভাবিক যে রাষ্ট্রধর্ম ইসলাম এবং ধর্মনিরপেক্ষতা একই সংবিধানে যদি অবস্থান করে সেটি পরস্পর সাংঘর্ষিক কিনা সেটি বোঝার জন্য আরেকটু ব্যাখ্যা করা প্রয়োজন। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে ধর্মনিরপেক্ষতা বলতে আমরা কি বুঝি? ধর্মনিরপেক্ষতা মানে কিন্তু এই নয় যে ধর্মহীনতা। ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে আপনি রাষ্ট্র হিসেবে যখন আপনার কোনো নাগরিককে কোনো সুবিধা দিচ্ছেন, কিংবা রাষ্ট্র হিসেবে যখন কোনো নাগরিকের যোগ্যতা পরীক্ষা করছেন তার শিক্ষার অধিকারের জন্য কিংবা তার চাকরির অধিকারের জন্য, তখন তাকে তার ধর্মের ভিত্তিতে কোনো রকম সুবিধা কিংবা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কিনা সেটি নিশ্চিত করা হচ্ছে ধর্মনিরপেক্ষতার কাজ। অর্থাৎ আপনি শুধুমাত্র একটি ধর্ম পালন করার জন্য রাষ্ট্রের কাছ থেকে কোনো বাড়তি সুবিধা পাবেন না, আবার শুধুমাত্র একটি ধর্ম পালন না করার জন্য রাষ্ট্রের কাছ থেকে কোনো বিশেষ অসুবিধার সম্মুখীন হবেন না। এই ধরনের ধর্মীয় নিরপেক্ষতার কথাই সংবিধান বলে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে বাংলাদেশের রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে কেন অন্তর্ভুক্ত করা হয়েছে? কারণ হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মানুষের ধর্মই হচ্ছে ইসলাম। এই কারণে বাংলাদেশের এই যে রাষ্ট্রধর্ম সেটিকে সংবিধানে ইসলাম হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে এই প্রজাতন্ত্রে ইসলাম ধর্মাবলম্বী একজন মানুষ একজন অন্য ধর্মের মানুষের চেয়ে বেশি সুবিধা পাবে। অর্থাৎ হিসেবে সংখ্যাগরিষ্ঠ হলেও শুধুমাত্র রাষ্ট্রধর্ম ইসলাম উল্লেখ থাকার কারণে একজন মুসলিম কোনো মতেই রাষ্ট্রের কাছ থেকে বাড়তি কোনো সুবিধা পাবে না, এমনটাই বাংলাদেশের সংবিধান আমাদের কাছে কিংবা রাষ্ট্রের কাছে কামনা করে। আশা করি রাষ্ট্রধর্ম এবং ধর্মনিরপেক্ষতা সংক্রান্ত আলাপটি পরিষ্কার। তারপর সংবিধানের 3 নং অনুচ্ছেদে বলা আছে রাষ্ট্রভাষার কথা। 4 এর ক এই অনুচ্ছেদে বলা আছে জাতির পিতা প্রতিকৃতির কথা। সংবিধানের 5 নং অনুচ্ছেদ সেখানে বলা আছে রাজধানীর কথা। নাগরিকত্বের কথা বলা আছে 6 নং অনুচ্ছেদে। 7 নং অনুচ্ছেদে বলা আছে সংবিধানের প্রাধান্যের কথা। 8 নং অনুচ্ছেদে বলা আছে মূলনীতি সমূহের কথা, যে মূলনীতিগুলোর একটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা, যেটি নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম। তারপর 9 নং অনুচ্ছেদে বলা আছে জাতীয়তাবাদের কথা, অর্থাৎ আমরা যে একটা জাতি হিসেবে এক কিংবা আমাদের যে জাতীয় ঐক্যের প্রয়োজন রয়েছে সেই ব্যাপারটাই এখানে পোর্ট্রে করার চেষ্টা করা হয়েছে। 10 নং অনুচ্ছেদে বলা আছে সমাজতন্ত্র ও শোষণ মুক্তির কথা। 11 নং অনুচ্ছেদে বলা আছে গণতন্ত্র ও মানবাধিকারের কথা। ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা যে সংক্রান্ত আলাপ আমরা ইতোমধ্যেই 2 এর ক বা রাষ্ট্রধর্ম ইসলামের ব্যাপারে করেছি, সেটি সম্পর্কে বিস্তারিত বলা আছে 12 নং অনুচ্ছেদে। তারপর 17 নং অনুচ্ছেদে বলা আছে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা। 22 নং অনুচ্ছেদে বলা হয়েছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ করার কথা। এই অনুচ্ছেদটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থা কিভাবে চলবে পক্ষপাতহীনভাবে কিংবা কোনো ধরনের কোনো প্রভাব মুক্ত হয়ে সেটি আইনত নিশ্চিত করা হয়েছিল এই নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের মাধ্যমে। অর্থাৎ বিচার বিভাগ তার রায় দেওয়ার জন্য অন্য কোনো বিভাগের উপর নির্ভরশীল নয়, এটি বলা হয়েছে 22 নং অনুচ্ছেদে। 23 এর ক এই অনুচ্ছেদটির এক্সাক্ট নামকরণ সংবিধানে করা হয়েছে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায় সংস্কৃতি হিসেবে। অনুচ্ছেদ 27 এর নাম হচ্ছে আইনের দৃষ্টিতে সমতা, অর্থাৎ ধনী গরিব কিংবা কোনো ধরনের লিঙ্গ
বয়স কোনো কিছুই আসলে আইনের পক্ষে বিবেচ্য বিষয় নয়। তার মানে একজন মানুষ আইনের চোখে সমান, তিনি সমাজের যে কোনো অবস্থান থেকেই আসুন না কেন। এটি বলছে সংবিধানের ২৭ নং অনুচ্ছেদ। সংবিধানের ২৮ নং অনুচ্ছেদ, এই অনুচ্ছেদে বলা হচ্ছে ধর্মের কিংবা প্রভৃতির কারণে বৈষম্যের কথা। তার মানে কিন্তু এই নয় যে বৈষম্য করতে বলা হচ্ছে বৈষম্য না করার কথা। ২৯ নং অনুচ্ছেদ, সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতার কথা বলা হয়েছে। অনুচ্ছেদ নং ৩৬, এখানে বলা হয়েছে চলাফেরার স্বাধীনতার কথা। অনুচ্ছেদ ৩৭, এখানে সমাবেশের স্বাধীনতা দেওয়া হয়েছে। সংগঠনের স্বাধীনতার কথা বলা হয়েছে অনুচ্ছেদ ৩৮-এ। চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতার কথা বলা হয়েছে ৩৯ নং অনুচ্ছেদে। আশা করি এই অনুচ্ছেদগুলো সম্পর্কে আমরা মোটামুটি স্পষ্ট একটা ধারণা পেয়েছি। আরো যদি বিস্তারিত জানতে হয় অবশ্যই আমাদেরকে সংবিধান পাঠ করতে হবে। এরপর আমরা বাংলাদেশের সংবিধানের আরো কিছু উল্লেখযোগ্য অনুচ্ছেদ সম্পর্কে জানব, যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেক সময় এসে থাকে। ৪০ নং অনুচ্ছেদ, এখানে পেশা বা বৃত্তি স্বাধীনতার কথা বলা হয়েছে। ৪১ নং অনুচ্ছেদ, এখানে বলা হয়েছে ধর্মীয় স্বাধীনতার কথা। ৪৮ নং অনুচ্ছেদ, রাষ্ট্রপতি, তাকে নিয়ে এই অনুচ্ছেদটি রচিত। ৫২ নং অনুচ্ছেদ, রাষ্ট্রপতির অভিশংসন, অর্থাৎ রাষ্ট্রপতিকে যদি কোনো কারণে তার পদ থেকে সরাতে হয় তাহলে কি করতে হবে সেই সংক্রান্ত আলাপ করা হয়েছে এই অনুচ্ছেদটিতে। ৫৫ নং অনুচ্ছেদে বলা হয়েছে মন্ত্রিসভার কথা। ৬৪ নং অনুচ্ছেদে বলা হয়েছে অ্যাটর্নি জেনারেলের কথা। ৬৫ নং অনুচ্ছেদ, এই অনুচ্ছেদটির নাম হচ্ছে সংসদ প্রতিষ্ঠা। ৬৭ নং অনুচ্ছেদ, সংসদের আসন শূন্য হওয়া, অর্থাৎ কি করলে একজন সংসদ সদস্যের আসন শূন্য বলে বিবেচিত হয় সেটি সংক্রান্ত আলাপ এখানে করা হয়েছে। ৭২ নং অনুচ্ছেদে বলা হয়েছে সংসদের অধিবেশনের কথা। ৭৩ নং অনুচ্ছেদে বলা হয়েছে সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণীর কথা। ৭৪ নং অনুচ্ছেদে বলা হয়েছে স্পিকার ও ডেপুটি স্পিকারের কথা। অনুচ্ছেদ নং ৭৭, এখানে কথা বলা হয়েছে ন্যায়পালের। অনুচ্ছেদ নং ৯৪, কথা বলা হয়েছে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করা নিয়ে। ৯৫, কথা বলা হয়েছে বিচারক নিয়োগ নিয়ে। ১১৮ নং অনুচ্ছেদের নাম হচ্ছে নির্বাচন কমিশন প্রতিষ্ঠা। ১২২ নং অনুচ্ছেদের নাম হচ্ছে ভোটার তালিকায় নামভুক্তির যোগ্যতা। তার মানে একজন বাংলাদেশী নাগরিক কোন কোন যোগ্যতা থাকলে তিনি ভোটার হিসেবে তার নামটি এন্ট্রি করতে পারবেন বা রেজিস্টার করতে পারবেন সেটি সংক্রান্ত কথা বলা হয়েছে ১২২ নং অনুচ্ছেদে। ১২৭ নং অনুচ্ছেদে বলা হয়েছে মহা হিসাব নিরীক্ষক পদের প্রতিষ্ঠার কথা। ১২৮ নং অনুচ্ছেদে বলা হয়েছে মহা হিসাব নিরীক্ষকের দায়িত্বের কথা। ১৩৭ নং অনুচ্ছেদ, এই অনুচ্ছেদটির নাম হচ্ছে কমিশন প্রতিষ্ঠা। ১৪১ ক, এই অনুচ্ছেদের নাম হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা। ১৪২, সংবিধান এর যে বিধান রয়েছে সেটির সংশোধনের ক্ষমতা। ১৪৫, চুক্তি ও দলিলের কথা বলা হয়েছে। অনুচ্ছেদ নং ১৪৬, এর নাম হচ্ছে বাংলাদেশের নামে মামলা, অর্থাৎ রাষ্ট্রের বিরুদ্ধে যদি একজন নাগরিক মামলা করতে চান সেটি কোন প্রেক্ষাপটে গিয়ে তিনি করতে পারবেন সেই সংক্রান্ত আলাপ করা হয়েছে এই অনুচ্ছেদটিতে। আশা করি সংবিধানের উল্লেখযোগ্য অনুচ্ছেদগুলো আমরা মনে রাখতে পারবো। অন্তত আমরা জেনে নিলাম যে সংবিধানের কোন কোন অনুচ্ছেদগুলো গুরুত্বপূর্ণ। এখন আমরা জেনে নেব বাংলাদেশের সংবিধানের সংশোধনীগুলো সম্পর্কে। বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত ১৭ বার সংশোধিত হয়েছে। তো দেখে নেওয়া যাক এক নজরে যে এই সংশোধনীগুলো কি কি ছিল এবং সেগুলো কত সালে হয়েছে। প্রথমেই প্রথম সংশোধনী, এই সংশোধনীটি সংবিধানে আনা হয় ১৯৭৩ সালে এবং এর বিষয় ছিল যুদ্ধবন্দী এবং অন্যান্য যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করা। দ্বিতীয় সংশোধনী,
সংবিধানের এই সংশোধনীটি করা হয় 1973 সালেই। এর বিষয়বস্তু ছিল অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক গোলযোগে জরুরি অবস্থা ঘোষণার বিধান জারি। 1974 সালে তৃতীয় সংশোধনীটি আনা হয় সংবিধানে। এর বিষয়বস্তু ছিল সীমান্ত চুক্তি কার্যকর করা, অর্থাৎ সীমান্ত চুক্তি অনুযায়ী ভারতকে বেরুবাড়ি হস্তান্তর করাই এর মূল বিষয়বস্তু ছিল। চতুর্থ সংশোধনী, এটি হয়েছে 1975 সালে। এর বিষয়বস্তু ছিল সংসদীয় সরকারের পরিবর্তে একদলীয় সরকার ব্যবস্থা চালু করা এবং বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় রাজনীতির প্রবর্তন করা, অর্থাৎ এই একদলীয় রাজনীতি থেকে পরবর্তীতে বাকশাল এই জিনিসটি একটি প্রাতিষ্ঠানিক রূপ পায়, অর্থাৎ বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ। তারপর আমরা দেখতে পাচ্ছি 1979 সালে পঞ্চম সংশোধনীটি হয়েছে। এই সংশোধনী অনুযায়ী 1975 সালের 15 আগস্ট থেকে, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের দিন থেকে 1979 সালের 5 এপ্রিল পর্যন্ত যে সকল সামরিক কাজ করা হয়েছে সকল সামরিক কাজের বৈধতা প্রদান। পঞ্চম সংশোধনীতে বাংলাদেশের নাগরিকতা বাঙালি থেকে বাংলাদেশি করা হয়। পঞ্চম সংশোধনীটি উচ্চ আদালতের রায় 2010 সালের ফেব্রুয়ারি মাসে অবৈধ হিসেবে ঘোষিত হয়ে যায়। তারপর ষষ্ঠ সংশোধনী, যেটি হয়েছে 1981 সালে। এর মূল বিষয়বস্তু ছিল উপরাষ্ট্রপতি পদ থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের বিধান নিশ্চিত করা। তারপর 1986 সালের সপ্তম সংশোধনী, এখানে বলা হয়েছে 1982 থেকে 1986 সাল পর্যন্ত সামরিক সরকারের সকল আদেশের বৈধতা অনুমোদন করার কথা। পঞ্চম সংশোধনীর মতো 2010 সালের 26 আগস্ট সপ্তম সংশোধনীটিও আদালতের রায় অবৈধ বলে ঘোষিত হয়। তারপর অষ্টম সংশোধনী, এটি হয়েছে 1988 সালে। অষ্টম সংশোধনী অনুযায়ী রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে স্বীকৃতি দেওয়া হয়। ঢাকার বাইরে হাইকোর্টের 6টি বেঞ্চ স্থাপন করা হয়। ডাক্কার নাম ঢাকা এবং বাঙালির পরিবর্তে বাংলা এর পরিবর্তন করা হয়। তারপর নবম সংশোধনী, এটি হয়েছে 1989 সালে। এর বিষয়বস্তু ছিল নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদ সৃষ্টি করা, প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করা এবং প্রেসিডেন্টের ক্ষমতা 2 মেয়াদে সীমাবদ্ধ করা, অর্থাৎ একজন প্রেসিডেন্ট এই সংশোধনী অনুযায়ী 2 বারের বেশি নির্বাচিত হতে পারবেন না। এরপর আমরা দেখতে পাচ্ছি দশম সংশোধনী। এই দশম সংশোধনীটি করা হয়েছিল 1990 সালে। সংসদে নারীদের জন্য সংরক্ষিত 30টি আসনের মেয়াদ আরও 10 বছরের জন্য বৃদ্ধি করা হয়। 1991 সালের 11 বা 11 নং সংশোধনী অনুযায়ী অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের স্বপদে ফিরে যাওয়ার বিধান ইনক্লুড করা হয়। দ্বাদশ সংশোধনী 1991, রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হয়। তারপর ত্রয়োদশ বা 13তম সংশোধনী 1996, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়। এই সংশোধনীটি অর্থাৎ 13 নং সংশোধনীটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চতুর্দশ সংশোধনী বা 14 নং সংশোধনী 2004 সালে করা হয়েছিল, যেটা সংসদে নারীদের জন্য 45টি সংরক্ষিত আসন বৃদ্ধি করা হয়। প্রধান বিচারপতির অবসরের বয়সসীমা 65 থেকে বাড়িয়ে 67 বছর করা হয়। পঞ্চদশ সংশোধনী, যেটি করা হয়েছে 2011 সালে। দেখে নেওয়া যাক পঞ্চদশ সংশোধনীতে কোন কোন জিনিসকে ইনক্লুড করা হয়েছে। 1972 সালে সংবিধানের মূলনীতি চালু সহ সংবিধান পুনঃমুদ্রণ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা, অর্থাৎ 13 নং সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার চালু করা হয়েছিল 1996 সালে, আর পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে 2011 সালে। সংরক্ষিত নারী আসন 45 থেকে বাড়িয়ে 50 করা হয়। জাতির পিতার স্বীকৃতি ও প্রতিকৃতি সংরক্ষণ করা হয়। 7 মার্চের ভাষণ
স্বাধীনতার ঘোষণাপত্রের সংযুক্তি করা হয়। আশা করি পরিষ্কার। তারপর ষোড়শ সংশোধনী বা 16তম সংশোধনী, যেটি করা হয়েছে 2014 সালে। বিচারপতিদের অভিশংসনের বা বিচারপতিদের তাদের ক্ষমতা থেকে সরানোর ক্ষমতাটি সংসদের হাতে প্রদান করা হয়। সপ্তদশ সংশোধনী, যেটি করা হয়েছে 2018 সালে, সেটি হচ্ছে সংরক্ষিত নারীদের যে 50টি আসন ছিল সেটির মেয়াদ আগামী 25 বছর পর্যন্ত বৃদ্ধি করা হয়। আশা করি সংবিধান সংশোধনীগুলো আমরা বুঝতে পেরেছি। আমরা দেখেছি যে সংবিধানের 17টি সংশোধনী হয়েছে এবং আমরা অনেকেই হয়তো জানি সংবিধান সংশোধিত করতে হলে সংসদের মূল সদস্য সংখ্যা 2/3 ভোট লাগে। অর্থাৎ একটি সংবিধান সংশোধনীর বিল উত্থাপন করা হলে তার পক্ষে সংবিধানের সংশোধনের পক্ষে 2/3 সংসদ সদস্যের ভোট দরকার হয়। তা না হলে সংবিধান সংশোধন করা যায় না। তারপর এখন আমরা বাংলাদেশের মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ সম্পর্কে জানব। বাংলাদেশের মোট মন্ত্রণালয়ের সংখ্যা হচ্ছে 44টি। মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান হচ্ছেন মন্ত্রী আর সচিব হচ্ছেন মন্ত্রণালয়ের একজন প্রশাসনিক কর্মকর্তা। তারপর যে গুরুত্বপূর্ণ তথ্যটা জানা প্রয়োজন সেটি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয় 1998 সালের 15 জুলাই। এখন আমরা মন্ত্রণালয়ের অধীনস্থ কিছু সংস্থা ও প্রতিষ্ঠান সম্পর্কে জানব। রাষ্ট্রপতির কার্যালয়ের অধীনস্থ সংস্থা হচ্ছে জনবিভাগ এবং আপন বিভাগ বা নিজ বিভাগ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্তর্ভুক্ত সংস্থা হচ্ছে সশস্ত্র বাহিনী বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ বিনিয়োগ বোর্ড, জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত রয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি, লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, মুদ্রণ ও প্রকাশনা বিয়াম ফাউন্ডেশন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অন্তর্গত হচ্ছে বোয়েসেল। বোয়েসেলের পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। আশা করি বাংলাদেশের মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ সম্পর্কে আমরা স্পষ্ট ধারণা পেয়েছি। তারপর এখন আমরা বাংলাদেশের বিভাগ ও জেলা পরিচিতি সম্পর্কে জানব, যার কিছু কিছু তথ্য আমরা আগের ক্লাসগুলোতে দেখেছিলাম। দেখা যাক বাংলাদেশের প্রশাসনিক বিভাগগুলো কি কি। বিভাগের প্রশাসনিক প্রধান হচ্ছেন কমিশনার, যেটি আমরা এই ক্লাসে জেনেছি। আর জেনেছি যে জেলার প্রশাসনিক প্রধান হচ্ছেন ডেপুটি কমিশনার। তারপর ক্ষেত্রফলে বাংলাদেশের বৃহত্তম বিভাগ হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রাম বিভাগের ক্ষেত্রফল হচ্ছে 33,904 বর্গ কিলোমিটার। ক্ষেত্রফলে ক্ষুদ্রতম বিভাগ হচ্ছে ময়মনসিংহ। ময়মনসিংহের ক্ষেত্রফল হচ্ছে 10,552 বর্গ মিটার। জনসংখ্যায় বৃহত্তম বিভাগ হচ্ছে ঢাকা। ঢাকার জনসংখ্যা বিভিন্ন তথ্যসূত্র অনুযায়ী 4,67,29,000, তবে এটি উত্তরোত্তর আরো বৃদ্ধি পাচ্ছে। জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগ হচ্ছে বরিশাল। জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি হচ্ছে সিলেটে। সাক্ষরতার হার সবচেয়ে কম কোথায়? ময়মনসিংহ বিভাগে। সাক্ষরতার হার সবচেয়ে বেশি হচ্ছে বরিশাল বিভাগে। বরিশাল বিভাগের সাক্ষরতার হার 56.8%, আর ময়মনসিংহ বিভাগের সাক্ষরতার হার হচ্ছে 39.8%। বোঝাই যাচ্ছে বেশ পার্থক্য রয়েছে। জেলার সংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে ঢাকা বিভাগে। কয়টি জেলা ঢাকা বিভাগে? 13টি জেলা। আশা করি বাংলাদেশের প্রশাসনিক বিভাগ সমূহ সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের জানার ছিল সেগুলো আমরা জানতে পেরেছি। তারপর এরপরে আমরা বাংলাদেশের প্রশাসনিক জেলাসমূহ এবং বাংলাদেশের সিটি কর্পোরেশন সম্পর্কে জানব। আগের
স্লাইডে আমরা ইতোমধ্যে জেনেছি যে জেলা প্রশাসনিক প্রধান হচ্ছেন ডেপুটি কমিশনার। আরো একবার জেনে নিলাম। ক্ষেত্রফলে বৃহত্তম জেলা হচ্ছে রাঙামাটি এবং ক্ষুদ্রতম জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। জনসংখ্যায় বৃহত্তম জেলা হচ্ছে ঢাকা ও ক্ষুদ্রতম জেলা বান্দরবান। জনসংখ্যা বৃদ্ধির হার বেশি হচ্ছে গাজীপুরে এবং কম হচ্ছে বাগেরহাটে। তার মানে আগের স্লাইডে আমরা বিভাগ ভিত্তিতে সর্বোচ্চ এবং সর্বনিম্নগুলো দেখেছি, আর এই স্লাইডে আমরা জেলার ভিত্তিতে সর্বোচ্চ ও সর্বনিম্নগুলো দেখে নিচ্ছি। তারপর বাংলাদেশের সিটি কর্পোরেশন। বর্তমানে বাংলাদেশের সিটি কর্পোরেশনের সংখ্যা 12টি। সিটি কর্পোরেশনের প্রধান হচ্ছেন মেয়র। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন করা হয় 2011 সালের 29 নভেম্বর। দেশের 12তম সিটি কর্পোরেশন হচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। শহর এলাকায় স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা হচ্ছে পৌরসভা ও সিটি কর্পোরেশন। আশা করি আমরা এই ক্লাসটা থেকে জানতে পেরেছি বাংলাদেশের সংবিধান ও প্রশাসনিক কাঠামো সম্পর্কে। পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই।